আসসালামু আলাইকুম। এসএসসি ২৫ ব্যাচের সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা সলভ করব হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থাবিবরণীর একটি প্রশ্ন যেটা হচ্ছে বরিশাল বোর্ড ২০২২ সালে এসেছে। তো আশা করি স্ক্রিনে প্রশ্ন দেখা যাচ্ছে। তো ১ম প্রশ্নে ক নম্বরে আমাদের এটা এসেছে যে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য। তো চলতি দায় হচ্ছে চলতি দায় হচ্ছে আমাদের ওই সকল দায় যেগুলো ১ বছরের মধ্যে আমাদের পরিশোধ করা লাগে। ঠিক আছে? চলতি দায় হচ্ছে সকল দায় যেগুলো আমাদের ১ বছরের মধ্যে পরিশোধ করা লাগে। কমন কিছু চলতি দায় আছে যেগুলো আমরা সচরাচর দেখে থাকি যেমন পাওনাদার হিসাব, আরেক নাম হচ্ছে প্রদায়ী হিসাব, তারপর হচ্ছে বকেয়া বেতন, বকেয়া ঋণের সুদ, তারপর বকেয়া ভাড়া এগুলি আরো অনেক এরকম প্রদায় যেগুলি আছে মূলত প্রদায় নোট এগুলোও কি দায়। তো চলতি দায়ের মধ্যে আমরা দেখি ১ম এ কি আছে? তো ১ম এ আমরা পুরস্কার দেখতে পারতেছি আমাদের পামি মজুত পণ্য আছে, পরে ক্রয়-বিক্রয় আছে, ফেরত, আন্তঃপরিবহন মানে আন্তঃপরিবহন আরেক নাম হচ্ছে আমাদের ক্রয় পরিবহন। সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা, বেতন, তারপর আমদানি শুল্ক, কমিশন, দেনাদার, পাওনাদার, বিজ্ঞাপন, কুলীন এবং কুলীন সঞ্চিতি। এরপর আমাদের সমন্বয়ে দেওয়া আছে অবিকৃত মজুত পণ্যের মূল্য ৳৩৫,০০০। অবিকৃত মজুত পণ্যের মূল্য বলতে বোঝায় যেটা আমরা সমবায় মজুত পণ্য বলে জানি, ওটার আরেক নাম হচ্ছে অবিকৃত পণ্যের মূল্য। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ৳৫,০০০ পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বিতরণ করার ফলে বিজ্ঞাপনের পরিমাণ বৃদ্ধি পাইছে এবং যেহেতু পণ্য বিতরণ করা হয়েছে তার মানে পণ্যের পরিমাণ বা পণ্যের নামে তো কোনো হিসাব হয় না। তার মানে ক্রয়ের পরিমাণ হ্রাস পেয়েছে এবং বিজ্ঞাপন কি বৃদ্ধি পেয়েছে এই সমন্বয়ের কারণে। দেনাদার থেকে ৳২৫০০ আদায়যোগ্য নয় যেটা হচ্ছে অনাদায়ী পাওনা বা আমরা কুলীন হিসেবে জানি। নতুন অনাদায়ী পাওনা হিসেবে জানি আমরা। এবং পরিবহন বাবদ ৳২,০০০ অগ্রিম প্রদান করা হয়েছিল। তাহলে যে পরিবহন খরচটা আছে আমার, এটা আমাদের অগ্রিম প্রদান করা হয়েছে এবং অগ্রিম আমাদের অবশ্যই পরিবহন খরচ থেকে বাদ দেওয়া লাগবে এবং বকেয়া থাকলে অবশ্যই কি করা লাগবে? যোগ করা লাগবে। ঠিক আছে? তাহলে আমাদের ১ম এ আমি একটু ঘর করা লাগবে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য। তো ১ম এ চলতি দায়ের ঘরের ১ম বিবরণ, বিবরণ টাকা। তো ওইরকমেরই ১ম এ আমাদের কি আছে? পাওনাদার হিসাব আমরা দেখুন না পাওনাদার হিসাব আছে আমাদের। ১ম এ পাওনাদার হিসাব কত আছে আমাদের ৳৩০,০০০। তার মানে পাওনাদার হিসাব বা প্রদায় হিসাব যেটাই থাক ওটাই আমাদের কি সবসময় চলতি দায়। তাহলে পাওনাদার আছে আমার ৳৩০,০০০। ৯ মাস বেতন ৯ মাস। বেতন আমাদের জন্য কি ব্যয়। বেতন আমাদের জন্য ব্যয়। বেতন যেহেতু আমাদের বেতন আমাদের ১২ মাস দেওয়ার কথা কিন্তু ১২ মাস না দিয়ে আমরা 9 মাস দিয়েছি। তার মানে ব্যয় বকেয়া হিসেবে আছে। আমাদের পরবর্তীতে এটা পরিশোধ করা লাগবে। সুতরাং এটা আমাদের জন্য দায়। তার মানে বকেয়া বেতন আমাদের জন্য কি? চলতি দায়। তো বকেয়া বেতন বার করার জন্য আমার কি করা লাগবে? যেহেতু ৯ মাস দেওয়া আছে, আমার ৯ দিয়ে যে কয় মাস দেওয়া থাকে, যত মাস দেওয়া থাকে তত মাস দিয়ে ভাগ করতে হয় এবং যত মাস কম বা বেশি তত দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে? তো ৯ মাস যেহেতু দেওয়া আছে তার মানে নত দিয়ে ভাগ, যত দেওয়া আছে তত দিয়ে ভাগ এবং যত কম বা বেশি যেহেতু ১২ তে ৩ লাগে তো ৩ দিয়ে গুণ করা লাগবে আমার। সিমিলারলি যদি এমন থাকতো ১৪ মাস তাহলে ১৪ দিয়ে ভাগ, যেহেতু ২ মাস এক্সট্রা আছে তখন ২ দিয়ে গুণ। তখন ওটা হয়তো কি অগ্রিম বেতন। কিন্তু যেহেতু এটা ৯ মাসের কথা বলা আছে তার মানে ৩ মাস দেওয়া হয়নি বকেয়া আছে। তার মানে এটা হচ্ছে ৩ দিয়ে গুণ করা লাগবে। এবার বেতনের যে টাকাটা আছে আমার ৳১৮,০০০ ৳১৮,০০০ সাথে এটা ১৮,০০০ এ ৯ দিয়ে ভাগ করব এবং ৩ দিয়ে গুণ করব। তাহলে কত হয় আমার? ৩ দুগুণে ৬,০০০। আর কিছু নাই। তাহলে চলতি দায় আমার ক নাম্বারের অ্যান্সার হচ্ছে ৳৩৬,০০০। এরপরে খ নম্বরে আমার বলছে হচ্ছে যে মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য। তো মোট মুনাফা বা মোট ক্ষতির একটা স্ট্রাকচার আছে অবশ্যই। এটা বিশ্বব্যাপী বিবরণী পার্ট। তো ১ম এ আমাদের কোম্পানির নাম দেওয়া লাগবে। এরপর বিশ্বব্যাপী বিবরণী যেহেতু পুরো পার্টটা আমরা করতেছি না। এটার মধ্যে মোট মুনাফা, পরিচালন ব্যয়, অনুন্নয় আয় এবং নিট মুনাফা পর্যন্ত অনেক পার্ট আছে। কিন্তু আমরা শুধু মোট মুনাফা পার্টটা যেহেতু করতেছি, এজন্য আমাদের এটাকে আংশিক দেওয়া লাগবে এবং একটা শেষ তারিখ। তো ঘরটা হচ্ছে বিবরণ টাকা ৩ টা টাকার ঘর যেহেতু সমন্বয় আছে প্রশ্নের মধ্যে। আচ্ছা। যেহেতু মনপুর্ণভাবে করতে বলছে ১ম পার্টি হচ্ছে আমাদের বিক্রয় পার্টটা। বিক্রয় থেকে আনুষঙ্গিক যত খরচ বাদ দেওয়ার পরে যা বের হবে নিট বিক্রয় এবং ওটা থেকে যদি বিক্রিত পণ্য বাদ দিই তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের মোট মুনাফা বা মোট ক্ষতি। তো ১ম এ আমাদের কি লেখা লাগবে? বিক্রয়। ১ম এ আমাদের কি লেখা লাগবে? বিক্রয়। বিক্রয় কত দেওয়া আছে আমার প্রতিষ্ঠানের? ৳১,৬০,০০০ ৳১,৬০,০০০ এটা থেকে আমাদের কি বাদ দিতে হবে? যেহেতু আমার প্রশ্নে কি আছে? ফেরত আছে আমাদের ২ টা। ডেবিট পাশে ৳৭,০০০ ক্রেডিট পাশে ৳৬,০০০ তো আমরা কোনটা নিব? যেহেতু বিক্রয় ক্রেডিট এটার অপোজিটে থাকবে বিক্রয় ফেরত। তাহলে কত? ৳৭,০০০ এটা হচ্ছে বিক্রয় থেকে আর কোনো কিছু বাদ দেওয়ার কোনো কিছু নাই। তাহলে আমাদের এটাই হচ্ছে আমার নিট বিক্রয় ৳১,৫৩,০০০ এটার নাম দিব আমরা হচ্ছে নিট বিক্রয়। এটা থেকে আমাদের বাদ দিতে হবে বিক্রিত বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের ১ম স্টেপ হচ্ছে টার্মে মজুত পণ্য। তারপর ওটার সাথে নিট ক্রয় যোগ এবং আমদানি শুল্ক, ডক চার্জ এবং আন্তঃপরিবহন যোগ বাদ দিতে হবে এবং আমাদের সময় মজুত পণ্য। তো ১ম স্টেপ হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য আমরা লিখি। দেওয়া আছে মিলে এটা কত? সেটা কত? ১৮
হাজার টাকা। এটার সাথে আমাদের যোগ করা লাগবে কি? ক্রয়। ক্রয় কত আমার? ক্রয় দেওয়া আছে ৮৬,০০০ টাকা। যেহেতু ক্রয়ের লগে সমন্বয় আছে, এজন্য আমাদের সমন্বয় বা ক্যালকুলেশন আছে, এজন্য আমাদের ১ম করে লেখা যাচ্ছে। নাইলে আমরা সেকেন্ড কলামে লিখতাম। ক্রয়, এটা থেকে আমার বাদ দিতে হবে হচ্ছে গিয়ে ক্রয় ফেরত। ক্রয় যেহেতু ডেবিট, তার মানে ফেরতটা হবে ক্রেডিট পাশে। তার মানে এটা ফেরত কত হচ্ছে? ৬,০০০ টাকা। ৬,০০০ টাকাকে বাদ দিয়ে আমার থাকে হচ্ছে ৮০,০০০ টাকা। এটা হচ্ছে আমার ক্রয়। এরপরে আছে এরপর ক্রয় থেকে আরেকটা জিনিস বাদ দেওয়া লাগবে, সেটা হচ্ছে আমার এই যে পণ্য বিনামূল্যে পণ্য বিতরণ। পণ্য বিতরণ করার কারণে বিজ্ঞাপনের পরিমাণ বাড়ে এবং পণ্যের পরিমাণ কমে। যেহেতু পণ্য নামে কোনো হিসাব, মানে পণ্য নামে কি? ক্রয় নামে তো হিসাব হয়। তো পণ্য কমা মানে হচ্ছে গিয়ে ক্রয় কমা। তার মানে পণ্য বিতরণের কারণে আমার পণ্যর পরিমাণ হ্রাস পাইছে এবং বিজ্ঞাপনের পরিমাণ বাড়ছে। তার মানে বিজ্ঞাপনের সাথে আমার যোগ করা লাগবে এবং পণ্য বিতরণ থেকে পণ্য বিতরণ যেহেতু এজন্য ক্রয় থেকে আমার বাদ দেওয়া লাগবে। তার মানে ৫,০০০ টাকা যদি আমি বাদ দেই, তাহলে ৭৫ টাকা, এই ৭৫,০০০ টাকা। এই ৭৫,০০০ টাকা হচ্ছে আমার নিট ক্রয়। তো প্রাথমিক পণ্য যোগ নিট ক্রয়। এরপরে আছে আমাদের আমদানি শুল্ক, ডক চার্জ, মজুরি এবং আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। তো এটার মধ্যে কোনগুলো আছে আমরা একটু দেখি। আমরা দেখতেছি আন্তঃপরিবহন আছে আমাদের অঙ্কে। তো আন্তঃপরিবহন কত? ৮,০০০ টাকা। আন্তঃপরিবহন ৮,০০০ টাকা। আমি কেন ১ম করে রাখলাম? কারণ এটা সমন্বয় আছে এটার সাথে। সমন্বয়ে যে আমার ৪ নম্বর সমন্বয় যে পরিবহন বাবদ ৳২,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। যেহেতু আর কোনো পরিবহন নাই, বিক্রয় পরিবহনও থাকতে পারে। যেহেতু আর কোনো পরিবহন নাই, তার মানে সমন্বয় এটার সাথেই যাবে। যেহেতু আমার কি আছে? অগ্রিম প্রদান করা হয়েছে, তার মানে অবশ্যই অগ্রিম যা আছে খরচ আমার সবসময় বাদ দেওয়া লাগবে এবং বকেয়া যা আছে সবসময় যোগ করা লাগবে। যেহেতু অগ্রিম বেতন আছে আমার, তার মানে এটা কি করা লাগবে আমার? যেহেতু আমার কি আছে? অগ্রিম আছে, তার মানে কি দেওয়া লাগবে আমার? বাদ দেওয়া লাগবে। তাহলে কি? এটার নাম দেব আমরা অগ্রিম পরিবহন। অগ্রিম পরিবহন কত আমাদের? ৳২,০০০ টাকা। তাহলে ৮,০০০ থেকে ২,০০০ বাদ দিলে আমার থাকে ৬,০০০ টাকা। এরপর আছে আমদানি শুল্ক, ডক চার্জ। আমদানি শুল্ক আমাদের অঙ্কে আছে ৳১০,০০০ টাকা। রেওয়া যেটা আছে। আমদানি শুল্ক আছে আমাদের ৳১০,০০০ টাকা। আমদানি শুল্কের পর ডক চার্জ। ডক চার্জ কি আমাদের অঙ্কে আছে? ডক চার্জ নাই। তারপর ডক চার্জও নাই, আমাদের মজুরিও নাই। যেহেতু মজুরি নেই, তার মানে আমাদের এতটুকু তো শেষ। এরপরে আমরা এতটুকু ক্যালকুলেশন করার পরে আমরা ব্যালেন্সটা নামাবো এদিকে এবং এটা থেকে বাদ দিব আমাদের অবিক্রিত মূল্য। ১ম সমন্বয়ে কত আছে? ৩৫,০০০। তো এটা থেকে যে বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা থাকবে, এটা আমরা এটা থেকে বাদ দিব। তো এইবার আমাদের সব ব্যয়গুলো যোগ করার পর আমাদের বের হয়েছে ৳১,৯০,০০০ টাকা। তো এটা থেকে আমাদের অবিক্রিত মজুত পণ্য বা যেটা আমরা বলি আরেক নাম সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে যেটা বের হয় সেটা হচ্ছে ৳৭৪,০০০ টাকা। এটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়ের অ্যামাউন্ট। তো বিক্রিত পণ্যের ব্যয় যে অ্যামাউন্ট আছে, ওটা আমাদের নিট বিক্রয় থেকে কি করা লাগে? সবসময় বাদ দেওয়া লাগে। তো নিট বিক্রয় থেকে যদি আমরা বাদ দিই, তাহলে বের হয় আমাদের ৳৭৯,০০০ টাকা। যেহেতু প্লাস ফিগার আছে, তার মানে বুঝতে হবে এটা আমাদের জন্য কি? মোট মুনাফা। তো এই ছিল আমাদের খ নম্বরের অ্যান্সার। এখানে যে বিশদ মধ্যে যদি কুড়িনের যে কুড়িন বা কুড়িন সঞ্চিতি আ যে ম্যাথগুলো কিভাবে করা লাগবে, এই ফরম্যাটটা আসলে আমরা জেনে নিই আসলে ১ম এ। তো কুড়িন সঞ্চিতি বা কুড়িন যেসব ম্যাথ আছে, ওসব বিশদ ব্যবহারের জন্য আর্থিক অবস্থা বের জন্য একটু মানে একটু ভিন্নতা আছে। কিন্তু বিশদ ব্যবহারের জন্য সবসময় এভাবে। বিশদ ব্যবহারে যদি কুড়িনের কোনো ম্যাথ করতে যাই আমরা বা কুড়িনের অ্যামাউন্ট যদি বসাতে যাই আমরা পরিচালন ব্যয়তে, তখন আমাদের এই ফরম্যাটটা ফলো করা লাগবে সবসময়। যে ১ম হচ্ছে কুড়িন, যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। আমার এই অঙ্কের মধ্যে কিন্তু রেওয়া মিলে কুড়িন দেওয়া আছে কত? ৳২,০০০ টাকা এবং কুড়িন সঞ্চিতিও দেওয়া আছে রেওয়া মিলে ৳৩,০০০ টাকা। কুড়িন যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে, এটা সবসময় কি? পুরাতন। তার মানে ১ম আমাদের কুড়িন যেটা দেওয়া থাকবে, ওটা নেওয়া লাগবে। এরপরে আমাদের কি নতুন কুড়িন যেটা সমন্বয় দেওয়া থাকবে, এটাও আমাদের যোগ করা লাগবে। নতুন কুড়িন আমরা কই পাবো? এই যে সমন্বয় আমাদের এটার মধ্যে দেওয়া আছে যে দেনাদারের ৳২৫০০ আদায়যোগ্য নয়। তাহলে এই যে ৳২৫০০ পাওয়া যাবে না, এটাই হচ্ছে আমাদের জন্য কি? নতুন কুড়িন বা নতুন অনাদায়ী পাওনা। তার মানে ১ম হচ্ছে আমাদের কুড়িন যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের নতুন কুড়িন যেটা সমন্বয় দেওয়া থাকবে। এই ২ টা আমাদের যোগ করা লাগবে, যোগ করবা। এরপরের পার্ট হচ্ছে গিয়ে আমাদের নতুন কুড়িন সঞ্চিতি, যেটা সমন্বয় দেওয়া থাকবে। নতুন যতবার উচ্চারণ করতেছি সবসময় এটা কি? সমন্বয়ের। সমন্বয়ে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে যে দেনাদারের উপর এত পার্সেন্ট ধরা লাগবে, দেনাদারের উপর এত পার্সেন্ট ধরা লাগবে, এত টাকা বাদ দেওয়ার পরে। তো ওই যে পার্সেন্টেজটা দেওয়া থাকে সমন্বয়ে, ওই পার্সেন্টেজ করার পর যে টাকাটা বের হয়, ওটা হচ্ছে আমাদের নতুন কুড়ির সঞ্চিতি। তো নতুন কুড়ির সঞ্চিতি আমাদের কি? এই টাকার সাথে কি করা লাগে? যোগ করা লাগে। তার মানে কি দাঁড়ালো? রেওয়া মিলের কুড়িন যোগ নতুন কুড়িন যেটা আমাদের কি? সমন্বয় থাকবে এবং যোগ নতুন কুড়ির সঞ্চিতি যেটা আমাদের কি থাকবে? সমন্বয় থাকবে। এবং সবার লাস্টে আমাদের বিয়োগ দিতে হবে কি? পুরাতন কুড়ির সঞ্চিতি। পুরাতন বলা মানে হচ্ছে যেটা রেওয়া মিলে থাকবে। তার মানে পুরাতন কুড়ির সঞ্চিতি আমার এই অঙ্কের মধ্যে আছে ৳৩,০০০ টাকা, যেটা আমার লাস্টে সবার আগে সবার লাস্টে হচ্ছে আমাদের কি? বাদ দেওয়া লাগবে। এই ছিল হচ্ছে আমাদের বিশদ বিবরণীতে কুড়িন সংক্রান্ত যত সমস্যা আছে এসবের গ নম্বরে আছে আমার নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ। তো মোট মুনাফার পরের স্টেপে আসে আমাদের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ বের করতে বলে। তো মোট মুনাফা থেকে যদি আমরা পরিচালন ব্যয় বাদ দেই, তাহলে আমাদের বের হয় পরিচালন মুনাফা এবং ওটা থেকে যদি অনন্য ব্যয় যোগ করে অনন্য ব্যয় বাদ দেই, তাহলে আমাদের বের হয় নিট মুনাফা।
কিন্তু আমার মূল মুনাফা পরে প্রশ্নে আমার 85,000 টাকা ধরে নিতে বলা হয়েছে, যেটা প্রশ্নে আমার অলরেডি আছে যে ধরে নিয়ে অঙ্ক করতে হবে। আগে যে মূল মুনাফা বের করছে ওটা দিয়ে অঙ্ক করলে ম্যাথ হবে না। তো 1 নাম্বার শুরু করলাম আমরা। আবার যেহেতু আমরা আংশিক করতেছি, সুতরাং আমার বিষয় বিবরণী আংশিক এবং 31 ডিসেম্বর তারিখ এবং বিবরণ টাকা। এবং ১ম এ আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে মোট মুনাফা। মোট মুনাফা আমরা যেহেতু ধরতে বলছে, যেটা দেওয়া আছে আমাদের ওইটাই ধরা লাগবে। তো মোট মুনাফা আমার কত দেওয়া আছে? মোট মুনাফা দেওয়া আছে আমার, ওরা বলছে যে ৮৫,০০০ টাকা ধরতে। তো এটার পরে স্টেপ কি? বাদ পরিচালন ব্যয়। তাহলে বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে ১ম এ আসে হচ্ছে আমার বেতন। বেতন আমার কি? পরিচালন ব্যয় সবসময়। বেতন, ভাড়া এগুলো সবসময় পরিচালন ব্যয়। বেতন কত দেওয়া আছে? ১৮,০০০ টাকা। কেন ১ম করে রাখলাম? কারণ এটার সাথে কি আছে? সমন্বয় আছে। সমন্বয়। ওই যে একটু আগে দেখছিলাম যে ৯ মাসের বেতন, ও ক নাম্বারে আমরা যেটা করছিলাম। তাইলে বকেয়া বেতন আমরা কিভাবে বের করব? যেহেতু ৯ মাস দেওয়া আছে এবং ৩ মাস দেওয়া নাই, তাইলে ১৮,০০০ এর ৯ দিয়ে ভাগ, ৩ দিয়ে গুণ। তাহলে আমাদের বের হয় কত? ৬,০০০ টাকা। এটা হচ্ছে আমাদের বেতনের কাজ। তাহলে বেতনের সাথে আমার সবসময় বকেয়া বেতন যোগ করা লাগবে এবং অগ্রিম বেতন সবসময় কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। এরপরে যদি আমরা দেখি, এরপরে আছে আমাদের কমিশন। কমিশন ২ টা আছে। একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। তার মানে ডেবিট পাশে যেটা আছে ওটা ব্যয়, ক্রেডিট পাশে যেটা হচ্ছে ওটা হচ্ছে আয়। তার মানে ডেবিট পাশে যেটা আছে এটা পরিচালন ব্যয় এবং ক্রেডিট পাশে যেটা আয় ওটা হচ্ছে অনন্য আয়। তাহলে আমার কমিশন প্রদান আছে বেতনের পরে আমার। তাহলে কমিশন প্রদান ৳২,০০০ টাকা। কমিশন প্রদান আমার ৳২,০০০ টাকা। এরপরে কি আছে? দেনাদার পাওনাদার, এটা তো সম্পদের দায়, এটার যে কোনো কাহিনী নেই। বিজ্ঞাপন আছে আমার ২৫০০। তাহলে বিজ্ঞাপন আছে আমার ২,৫০০। আর ওই যে সমন্বয় আমাদের ১ম করে অ্যাকাউন্ট করানোর সমন্বয় আছে। ওই যে সমন্বয় ছিল আমার কি? যে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ কয় নম্বর আমার? ২ নম্বর সমন্বয় আছে আমার, যে বিনামূল্যে পণ্য বিতরণ ৳৫,০০০ টাকা। তো এটা এক টাইপের কি? বিজ্ঞাপন। যেহেতু বিজ্ঞাপন তাহলে আমার বিজ্ঞাপন বাড়বে। তার মানে আমার বিনামূল্যে পণ্য বিতরণ বা বিনামূল্যে বিতরণ এটা আমাদের কি? যেহেতু বিজ্ঞাপন আমার বৃদ্ধি করছে, সুতরাং এটা আমাদের যোগ করা লাগবে। কত? ৳৫,০০০ টাকা। তাহলে আমাদের বের হয় ৳৭,৫০০ টাকা। এটা গেল আমার বিজ্ঞাপন। এরপরে আর কি আছে আমার? এরপরে আছে হচ্ছে আমার যে কুরিন এবং কুরিন সঞ্চিতি। তো কুরিন এবং কুরিন সমিতি যে ফরম্যাটটা আমি একটু আগে শিখিয়ে দিলাম ওটা ওইভাবে করা লাগবে। ১ম এ রেওয়া মিলে যে কুরিনটা দেওয়া থাকবে ওটা হচ্ছে আমার পুরাতন কুরিন। তো ১ম এ ওইটা লেখা লাগবে যে ১ম এ কারণ আমার কুরিন যেটা রেওয়া মিলে দেওয়া আছে। রেওয়া মিলে দেওয়া আছে কত? ৳২,০০০ টাকা। এবার ১ম এ রেওয়া মিলে কুরিন, তারপর হচ্ছে সমন্বয় যে কুরিন আছে শুধু কুরিন সেটা। তারপর নতুন কুরিন সঞ্চিতি যোগ করব এবং লাস্টে রেওয়া মিলে যে পুরাতন কুরিন সঞ্চিতি ওটা বাদ দিব। ঠিক আছে? তো ১ম হচ্ছে রেওয়া মিলের কুরিন। এরপরে হচ্ছে সমন্বয়ের যে শুধু কুরিনটা, সমন্বয়ের কুরিন কোনটা? এই যে যেটা দেনাদার থেকে ৩ নম্বর সমন্বয় আছে যে দেনাদার থেকে ৳২৫০০ আদায়যোগ্য নয়। এটাই হচ্ছে আমাদের নতুন কুরিন। তাহলে যোগ নতুন কুরিন। যোগ নতুন কুরিন কত আমাদের? ২,৫০০। এই ২ টা যদি আমরা যোগ করি তাহলে বের হয় আমাদের ৪,৫০০। এটার সাথে আমাদের যোগ করা লাগবে নতুন কুরিন সঞ্চিতি, যেটা সমন্বয় দেওয়া থাকবে। নতুন যতবার আমি ওয়ার্ড ইউজ করতেছি নতুন, বড় মানে এটা বুঝতে হবে যে এটা সবসময় সমন্বয়ের। তো ৳৩,০০০ থেকে ৳২,৫০০ আদায় যোগ্য না, এটা হচ্ছে আমাদের নতুন কুরিন। এরপরের স্টেপ হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। যদি থাকে তাহলে আমরা এটা এই ব্যালেন্সের সাথে যোগ করব। নতুন কুরিন সঞ্চিতি আমরা দেখতেছি সমন্বয়ে নাই। তার মানে লাস্টে কি আছে আমাদের? রেওয়া মিলে আবার একটা কুরিন সঞ্চিতি দেওয়া আছে যেটা আমাদের পুরাতন কুরিন সঞ্চিতি এবং আমাদের এই পুরাতন কুরিন সঞ্চিতিটা আমাদের কি দেওয়া লাগবে? সবার লাস্টে বাদ দেওয়া লাগবে। পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে পুরাতন কুরিন সঞ্চিতি আমাদের কত তাহলে? ৳৩,০০০ এবং অবশ্যই পুরাতন কুরিন সঞ্চিতি কেটে টাকাটা থাকে। তাহলে কত থাকে আমার? ১৫০০। এই পরিচালন ব্যয়ের যে পার্টগুলো আছে আমার, যে বেতন, কমিশন প্রদান, বিজ্ঞাপন, কুরিন এবং সবগুলো করার পর আমাদের বের হয় ৳৩৫,০০০ টাকা। এই ৳৩৫,০০০ টাকা আমাদের যেহেতু পরিচালন ব্যয়, তাহলে আমাদের এটা মোট মুনাফা থেকে বাদ দেওয়া লাগবে। বাদ দেওয়ার পর আমাদের বের হয় ৳৫০,০০০ টাকা। এরপর আমাদের পরের কাজটা হচ্ছে আমার যে অনন্য আয় যোগ করা এবং অনন্য ব্যয় বাদ দেওয়া। ১ম কাজ হচ্ছে অনন্য আয়। অনন্য আয় হচ্ছে কি আছে? সরঞ্জাম বিক্রয় জনিত মুনাফা, যেটা আমার রেওয়া মিলে দেওয়া আছে অলরেডি, এবং কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি ২ টা ছিল, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। কমিশন প্রদান আমাদের সবসময় কি? পরিচালন ব্যয়, কিন্তু কমিশন প্রাপ্তি আমাদের জন্য কি? অনন্য আয়। তার মানে অনন্য আয় যেহেতু আমাদের লিখলাম কমিশন প্রাপ্তি ২৫,০০০, ৫,০০০, ৳৩০,০০০ টাকা এবং যেহেতু অনন্য আয়, এই ২ টাই আমাদের কি করা লাগবে? যোগ করা লাগবে। যেহেতু প্রশ্নে কোনো অনন্য ব্যয় নেই, এজন্য আমাদের অ্যান্সার এতটুকুই। সুতরাং পরিচালন মুনাফা যেটা বের হইছে ওটার সাথে যদি আমরা অনন্য আয় যোগ করি, তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের জন্য কি? নিট মুনাফা। তাহলে
গ নাম্বারের অ্যান্সার আমাদের গ নাম্বারের অ্যান্সার হচ্ছে আমাদের নিট মুনাফা ৳৮০,০০০।